হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথমে আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার রিসেন্ট ভিডিও গুলো যেমন ইন্স্যুরেন্স সেক্টর এখনো বাড়েনি, সামিট অ্যালায়েন্স, স্পোর্ট, জেনারেল ইন্স্যুরেন্স, মানে বেশিরভাগ ক্ষেত্রে ইন্স্যুরেন্স বা অন্যান্য শেয়ার নিয়ে কথা বলা আছে। এবং সাথে হচ্ছে যে যদি আরেকটু ডিটেল দেখানো হয়, আমি হিরো ভাইয়ের কিছু চয়েস নিয়ে কথা বলেছিলাম, এই যে হিরো ভাইয়ের চয়েস। তো এই ভিডিও গুলো খুব ভালো পারফর্ম করেছে এবং আপনারা রেসপন্স করতেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ডিসকাশনে যাওয়ার আগে একটা জিনিস শেয়ার করে নেই, এখানে বিজনেস স্ট্যান্ডার্ডে দেখবেন যে আজকে একটা নিউজ আছে যে শীঘ্রই আছে বাজারমুখী নতুন মার্জিন রুলস। এটা খুবই পজিটিভ একটা নিউজ, আমি পরে আলোচনা করতেছি। আজকের এই ডিসকাশনে আমি যে বিষয়গুলো আলোচনা করব, তার প্রথমটা হচ্ছে মার্জিন রুলস ইম্প্যাক্ট অ্যান্ড গ্রোথ পটেনশিয়াল অফ ইন্স্যুরেন্স সেক্টর। এটা আলোচনা করব। গভর্নমেন্ট অ্যান্ড পিএমস কনসার্ন, মানে মিস্টার তারেক তারেক রহমান উনি কিছু কথা বলছে অ্যাবাউট ইন্স্যুরেন্স সেক্টর, সেটা নিয়ে আলোচনা করব। ইন্স্যুরেন্স সেক্টরে কিছু নিউজ আছে, সেই নিউজ গুলোর একটু দেখাবো। ইন্স্যুরেন্স দুইটাই, জেনারেল এবং লাইফ, দুইটা টেকনিক্যাল পজিশন কি সেটা একটু কথা বলবো। আর একদম শেষের দিকে চারটে পোটেনশিয়াল স্টক নিয়ে আলোচনা করবো। আশা করি সাথে থাকবেন এবং আশা করি উপকৃত হবেন। আচ্ছা। সো ডিসকাশনে যাওয়ার আগে আমি একটু ডিসক্লেমারটা বলে নেই। আমার এই ডিসকাশন আম, শুধুমাত্র লার্নিং পারপাসে, এবং যদি এই ডিসকাশনকে অ্যানালাইসিস করে নিজে কিছু ডেভেলপ করতে পারেন সেই পারপাসে, কিন্তু অবশ্যই আমার এই ডিসকাশন কোনো বাই অ্যান্ড সেল ইন্ডিকেট করে না, বিকজ শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, এখানে লাভ অ্যান্ড লস দুইটাই আপনার। সো ওকে, লেটস গো টু দ্য ডিসকাশন। আমি নিউজ গুলোতে যাওয়ার আগে আমি একটা জিনিস আলোচনা করি। এই যে একটু আগে যেটা দেখালাম যে নতুন বাজারে নতুন মার্জিন রুলস আসতেছে। তো মার্জিন রুলস আসতেছে তার আগে বলি যে গত গভর্নমেন্টের সময় যে মার্জিন রুলসটা ইনঅ্যাক্ট করা হয়েছে, সেটা আসলে কি ক্ষতি করেছে বা কাদের ক্ষতি করেছে। হুইচ সেক্টর আর মোস্ট নেগেটিভলি অ্যাফেক্টেড? গত মার্জিন রুলস এর সবচেয়ে মোস্ট নেগেটিভলি অ্যাফেক্টেড সেক্টর ইন্স্যুরেন্স, বিকজ many insurance share historically attract speculative trading and margin financing, reduce leverage, lower buying pressure। অর্থাৎ এই যে ইন্স্যুরেন্স সেক্টরটা ভেরি হাইলি নেগেটিভলি এফেক্টেড হয়েছে বিকজ গত মার্জিন রুলস এর কারণে। এখানে আরো অন্যান্য সেক্টরের কথা বলা আছে, অন্যান্য সেক্টর এতটা না লো, বাট ইন্স্যুরেন্স সেক্টর সবচেয়ে বেশি নেগেটিভলি এফেক্টেড হয়েছে। আরো এত ডিটেল ডিসকাশনে আসলে সময় হবে না। কেন হয়েছে? বেসড অন ডিএসসি ট্রেডিং বিহেভিয়ার ওভার দ্য পাস্ট সেভারাল ইয়ার্স, ইন্স্যুরেন্স স্টক হ্যাভ এ হাই proportion of retail investor. Many insurance companies have relatively small market capitalization। আরো কিছু বলা আছে। আর মার্জিন রুলস যেটা করেছে যে বাইং প্রেসার ডিক্রিজ, নতুন মার্জিন রুলসে বাইং প্রেসার ডিক্রিজ হয়েছে, ডেলি টার্নওভার কমে গেছে, এবং স্পেকুলেটিভ যে মোমেন্টাম ছিল সেটা ফেড হয়ে গেছে, মানে এটা উধাও হয়ে গেছে। এটা গত সরকারের সময় যে মার্জিন রুলসটা ইনঅ্যাক্ট করা হয়েছে সেটার ইম্প্যাক্ট ছিল। আচ্ছা, যদি বিএসইসি ওই রুলসটাকে রিল্যাক্সড করে তাহলে কি হবে? তাহলে সেটা আমি এখানে যে অ্যানালাইসিসটা বের করলাম, সেটা হচ্ছে যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এটা ভেরি হাই এক্সপেক্টেড বেনিফিট, আমি বলছি বেনিফিট, এক্সপেক্টেড বেনিফিট মানে কি বেনিফিট হতে পারে যদি মার্জিন রুলসটাকে রিল্যাক্স করে দেওয়া হয়। কারেন্ট মার্জিন রুল এটাকে যদি রিল্যাক্স করে দেওয়া হয়, তাহলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, বিকজ হাই রিটেল পার্টিসিপেশন, relatively small market capitalization and strong sensitivity to change in buying power। অর্থাৎ বাইং পাওয়ার একটা হিউজ চেঞ্জ আসবে রিটেল ইনভেস্টরদের মাঝে, সেটা এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং সাথে নন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর দুটাকেই ভেরি পজিটিভলি ইম্প্যাক্ট, মানে ভেরি পজিটিভলি একটা ইম্প্যাক্ট ফেলবে। ওকে। আর সাথে অন্যান্য সেক্টর ইঞ্জিনিয়ারিং হাই, টেক্সটাইল হাই, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিডিয়াম হাই, মানে অন্যান্য সেক্টরের কথা বলা আছে, ফার্মাসিউটিক্যাল লো, টেলিকমিউনিকেশন লো। কেন ইন্স্যুরেন্স সেক্টরে পজিটিভ ইম্প্যাক্ট পড়বে? সো ইন্স্যুরেন্স হ্যাজ হিস্টোরিক্যালি বিন ওয়ান অফ দ্য সেক্টর মোস্ট ইনফ্লুয়েন্সড বাই রিটেল ইনভেস্টর অ্যান্ড মার্কেট সেন্টিমেন্ট। হোয়েন মার্জিন ফাইন্যান্স ইজ ইজিয়ার,
Investors have more purchasing power. Turnover often increase significantly. Small cap insurance stock can rally quickly. Positive sentiment spread rapidly across the sector. So এই কারণগুলোর জন্য ইন্স্যুরেন্স সেক্টরে হাইলি পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে যদি কারেন্ট মার্জিন রুলসটাকে রিল্যাক্স করে দেওয়া হয়। আচ্ছা, আমি তার সাথে আরেকটা বিষয় আলোচনা করেছি, সেটা হচ্ছে যে 1999 সালের যে মার্জিন রুলস ছিল, যেটা গত বছরের আগে পর্যন্ত অ্যাক্টিভ ছিল, এবং 2025-এর যে মার্জিন রুলসটাকে ইনঅ্যাক্ট করা হয়েছে, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, এবং কি কি নেগেটিভ ইম্প্যাক্ট বাজারে পড়েছে বিকজ অফ নিউ মার্জিন রুলস। আচ্ছা, মার্জিন রুলসটা আসলে ভালোর জন্য করা হচ্ছে, আমি একটু ক্লারিফাই করে নিই। মার্জিন রুলস 2025 যেটা করা হয়েছে, এটা ভালোর জন্য এবং ইনভেস্টরদের দিকে থিঙ্ক করে। কিন্তু আমরা আসলে চাই বাজারে লিকুইডিটি, চাই হচ্ছে যে মানে কুইক গেইন, এইগুলো আসলে বাজারের পার্টিসিপেশন মানে সেন্টিমেন্ট। বাট অ্যাকচুয়ালি 2025-এর যে মার্জিন রুলসটা ইন্ট্রোডিউস করা হয়েছে, এটা লং টার্মে ফর রিটেল ইনভেস্টর একটা ভালো রুলস ছিল, কিন্তু কিছু নেগেটিভ সাইডও ছিল, সেটা আলোচনা করা যাচ্ছে। সো ওল্ড মার্জিন রুলসে ইনভেস্টর এলিজিবিলিটি, কারা লোন পেত, অলমোস্ট অল ইনভেস্টর। আর নিউ মার্জিন রুলসে ইনভেস্টর মাস্ট স্যাটিসফাই স্ট্রিকার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট। অনেক এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট ছিল যেগুলো সব ইনভেস্টরদেরকে কোয়ালিফাই করে না। মিনিমাম ইকুইটি, নো সিগনিফিক্যান্ট রেগুলেটরি মিনিমাম রিকোয়ারমেন্ট, মানে 1999 সালের রুলসে কোনো মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু 25-এর রুলসে মিনিমাম এভারেজ ইকুইটি রিকোয়ারমেন্ট 5 লাখ আন্ডার দ্য নিউ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ অবশ্যই একজন ইনভেস্টরকে লোনের জন্য কোয়ালিফাই করতে গেলে তাকে 5 লাখ টাকা ইকুইটি ইনভেস্ট করতে হবে, মানে তার মিনিমাম 5 লাখ টাকা নিজের ইনভেস্টমেন্ট থাকতে হবে, যেটা বাংলাদেশি মার্কেটে অনেকেরই নাই। অনেকেই 2 লাখ 3 লাখ টাকা দিয়ে বিজনেস করে, 5 লাখ টাকা রিকোয়ারমেন্ট ফুলফিল করে এটা অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যেত। তো তারা আসলে এই রুলস এর কোয়ালিফাই মানে মার্জিন কোয়ালিফাই করে না। আরেকটা বিষয় যে পি রাশিও, আগের রুলস অনুসারে মানে 50-50 পর্যন্ত মানে মার্জিন রুলস এলিজিবল হতো, কিন্তু নতুন রুলসে সেক্টর ওয়াইজ, যেমন সম্ভবত ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষেত্রে পি রাশিও 20, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে পি রাশিও 30, এবং অন্যান্য সেক্টরের ক্ষেত্রে আরো অন্যান্য আলাদা রিকোয়ারমেন্ট। অর্থাৎ এই রিকোয়ারমেন্ট গুলো দেওয়ার কারণে এই রিকোয়ারমেন্ট গুলো দেওয়ার কারণে অনেক স্টকই এই গত 25-এর মার্জিন রুলস অনুসারে অনেক স্টকই মার্জিন রুলসে কোয়ালিফাই করে না। সাথে আরো অন্যান্য বিষয় বলা আছে। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের জন্য স্পেসিফিক বলা আছে ট্রিটেড সিমিলারলি টু মেনি আদার শেয়ার। অর্থাৎ এই অন্যান্য শেয়ার মার্কেটে অন্যান্য শেয়ার যেমন ট্রিট হতো, ঠিক সেম ভাবেই এই লাইফ ইন্স্যুরেন্স শেয়ারও এই মার্জিন রুলস এর জন্য ট্রিট হতো। কিন্তু নতুন রুলসে স্পেশাল রেস্ট্রিকশন অ্যাপ্লাই, মার্জিন অ্যাভেলেবিলিটি লিমিটেড অ্যান্ড ডিপেন্ড অন রেগুলেটরি কমপ্লায়েন্স। অর্থাৎ এখানে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, কোম্পানির আর্নিংস, বিভিন্ন কিছু এখানে আসলে এই, এবং রেশিও 1:0.25, এটা খুবই কম। মানে যদিও একটা স্টক লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে মার্জিনের জন্য কোয়ালিফাই করে, তারপর 1 টাকার এগেনস্টে মাত্র 25 পয়সা, অর্থাৎ 1,000 টাকার এগেনস্টে মাত্র 25 টাকা সামথিং, মানে 25 টাকা না, হ্যাঁ 4 ভাগের 1 ভাগ, তার মানে 250 টাকা। অর্থাৎ 1,000 টাকার এগেনস্টে 250 টাকা, 100 টাকার এগেনস্টে 25 টাকা। মানে এই খুবই লো রেশিওতে এই ইন্স্যুরেন্স সেক্টরটাকে, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটাকে ট্রিট করা হতো ফর মার্জিন রুলস। আচ্ছা, এটা আমি মার্জিন রুলস এর ডিসকাশনটা করলাম। তো এখন আমরা একটু ওখানে ফিরে যাই যে আসলে সেক্টরের অবস্থানগুলো কি। রিসেন্ট ট্রেন্ড অনুসারে ব্যাংক সেক্টর, অন্যান্য সেক্টর ঠিক আছে, আমরা ইন্স্যুরেন্স নিয়ে একটু কথা বলি। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, এখানে মানে এটা কিন্তু গত জানুয়ারি থেকে র্যালি দিয়ে আসতেছে, এবং লাস্টের দিনে কিন্তু এখানে একটা হিউজ মানে উইথ ভলিউম এটা ঘুরে দাঁড়িয়েছে, এবং মনে হচ্ছে যে আগামীতে আরো উপরের দিকে মুভ করবে। সিমিলারলি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু একটা মানে মুভ দিয়েছিল, দেওয়ার পরে কিন্তু এই যে মার্জিন রুলস সংশোধনী আনতে একটু দেরি হচ্ছিল, বা একটু অনিশ্চয়তা দেখা দিয়েছিল, যে কারণে মার্কেটটা কারেকশন হয়েছে। এবং গত মার্কেটে যখন এটা ডিক্লেয়ার করা হলো বা এটা আলোচনায় আসলো, তখন কিন্তু গত মার্কেটে সাডেনলি আবার ভলিউম স্পাইক করছে, এবং সাথে ইন্ডেক্সও ঘুরে দাঁড়িয়েছে। সো লেটস হোপ পজিটিভ, দেখা যাক আগামী মার্কেট গুলোতে কি হয়।
আর যদি আরেকটু ডিটেল বলি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের এখানে কিন্তু দেখেন যে এদিকে ভলিউম অনেক কম ছিল। এরপরে থেকে এই যে এই সিগন্যালটা বা এখানে এই যে এই সিগন্যালটা দেওয়ার পরে থেকে কিন্তু দেখেন একটা ভালো ভলিউম ক্যারি করতেছে। এবং সাথে এখানে যে ভলিউম নিয়ে মার্কেট মানে মুভ করতেছিল, এখানে একটা স্ট্রং সিগন্যাল ছিল। কিন্তু ওই মার্জিন রুলস সংশোধন হবে কিনা বা চেঞ্জ হবে কিনা এটা নিয়ে একটু কনফিউশন থাকার কারণে একটা মাইনর হেলদি কারেকশন দিয়ে আবারও কিন্তু কনসোলিডেট করে কিন্তু আবারও উপরের দিকে মুভ করার চেষ্টা করতেছে। আর মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে কিন্তু স্মার্ট মানি এই বাজারে স্মার্ট মানি এই যে কম ভলিউমে টেস্ট করেছে যে বাজারে আসলে সেল প্রেসার কতটুকু। বাজারে কিন্তু এখানে খুব বেশি সেল প্রেসার নাই, মানে এই দিন স্মার্ট মানি অফ ছিল। এই যে এই ট্রেডিং ডেতে নর্মালি কিন্তু একটা ভলিউম ক্যারি করতেছিল, কিন্তু এই ট্রেডিং ডেতে মানে স্মার্ট মানি টেস্ট করলো যে আসলে আমরা যদি বাজারে পার্টিসিপেট না করি সেক্ষেত্রে সেল প্রেসার কতটুকু আসে। তো ওরা মানে টেস্ট করে যেটা দেখা গেল যে আসলে খুব বেশি সেল প্রেসার বাজারে আসেনি। এবং তারপরেই কিন্তু স্মার্ট মানি আবার টেক ওভার করে কিন্তু বাজারকে উপরের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। লেটস হোপ। সো এটা জাস্ট টেকনিক্যাল ইন্ডিকেশন। সাথে ম্যাকডি এবং আরএসআই স্ট্রং শো করতেছে। ম্যাকডি নেগেটিভ থেকে পজিটিভের দিকে আসতেছে এবং আরএসআই স্ট্রংলি উপরের দিকে মুভ করতেছে। এটা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের পজিশন। সাথে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর আমরা যদি বলি যে এটা কিন্তু কন্টিনিউয়াসলি এই জায়গা থেকে গত বছর নভেম্বর থেকে কিন্তু টানা আপ ট্রেন্ডে আছে। মানে এই সেক্টরটা আসলে মানে ছোট ছোট কারেকশন দিয়ে টানা আপ ট্রেন্ডে আছে এবং গত মার্কেটে কিন্তু একটা হিউজ ভলিউম নিয়ে মানে নিউজটা আসার পরে হিউজ ভলিউম দিয়ে কিন্তু আবারও ঘুরে দাঁড়িয়ে আছে। আর হ্যাঁ, এখানে অন্যান্য ইন্স্যুরেন্স গুলোর কথা বলবো, কিন্তু টেকনিক্যালি চার্ট লুকস ভেরি গুড, ভেরি পজিটিভ। আচ্ছা, তো কিছু নিউজ আছে রিসেন্টলি দেখবেন যে মার্কেটে বা পত্রিকাতে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে অনেক আলোচনা, ইভেন টিভি মিডিয়ায় দেখবেন, টিভিতে টক শো হচ্ছে ইন্স্যুরেন্স নিয়ে। তো একটা চেঞ্জ অবশ্যই আসবে। বাজেটের ইন্স্যুরেন্স প্রিমিয়ামে উৎসে কর 10 থেকে 5% করার প্রস্তাব, এটা বাস্তবায়িত অলরেডি হয়ে গেছে, সম্ভবত হলে একটা পজিটিভ থিং। সাথে দেখবেন যে গভর্নমেন্ট কমিটেড টু রিস্টোর ইনভেস্টর কনফিডেন্স ইন ক্যাপিটাল মার্কেট, পিএম আমাদের প্রধানমন্ত্রী সে নিজেও মার্কেট নিয়ে কথা বলতেছে। তারপর দেখবেন যে আছে একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশ আইন খসড়া 2026-এর অনুমোদন, এটা আজকের নিউজ, আজকে এটা আসছে। সো ইনভেস্টমেন্টে বাংলাদেশে যে মানে হার্ডল গুলো ছিল অথবা ডিফিকাল্টি যেগুলো ছিল সেগুলোকে ইজি করার জন্য এবং ইজি বাংলাদেশে ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য রুলস, একটা খসড়া রুলস ডেভেলপ করা হয়েছে, যেটা অনেক বাধা এখানে এলিমিনেট হয়ে যাবে। যেমন আমেরিকাতে একটা কোম্পানি খুলতে মাত্র একদিন লাগে, বাংলাদেশে একটা কোম্পানি খুলতে অনেক সময় লাগে, মোর দেন 3 মান্থ 4 মান্থ লাগে। এটা সময় কমে আসবে। সেক্ষেত্রে ফরেন ইনভেস্টর খুব ইজিলি ইনভেস্ট করতে পারবে, কোম্পানি খুলতে পারবে। গতদিন আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান উনি সংবাদ সম্মেলন করেছে, মানে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামে। সেখানে উনি ভালো ভালো কিছু কথা বলেছে। সো এটা একটা পজিটিভ নিউজ যে রেগুলেটর মার্কেট সম্পর্কে কমিটেড মার্কেট ভালো করার জন্য। ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অথরিটি ওনারা রিসেন্টলি একটা অ্যাওয়ার্ড হয়েছে, আইডিআরএ উইন টপ ইনোভেটিভ অ্যাওয়ার্ড ফর ডিজিটা ডিজিটাইজড কমপ্লায়েন্ট ম্যানেজমেন্ট অ্যাপস। সো ওনারা একটা অ্যাপস ডেভেলপ করছে যেটা মানে টপ একটা অ্যাওয়ার্ড উইন করছে, যেটা পজিটিভ। সো ট্রেডিং ক্লোজ, সো উনি একটা সংবাদ সম্মেলনে কিছু আলোচনা করেছে আর কি। মাইক্রো ইন্স্যুরেন্সের নতুন যুগের সূচনা, আইডিআরএ প্রণয়ন করেছে। মাইক্রো ইন্স্যুরেন্স নিয়ে কথা চলতেছে, ইনি আইডিআর এর চেয়ারম্যান। সো উনি খুব শিক্ষিত মহিলা এবং কোয়ালিফাইড। সো উনি বাহিরে পড়াশোনা করেছে, আমেরিকাতে পড়াশোনা করেছে। সো উনি হাইলি কোয়ালিফাইড একটা পার্সন এবং যার ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে ভালো নলেজ আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বীমা খাতের অনিয়মে কঠোর বার্তা, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার ঘোষণা। তো প্রধানমন্ত্রী নিজেও ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলতেছে, মানে প্রধানমন্ত্রী তো মার্কেট নিয়ে কথা বলতেছে এবং উনি স্পেসিফিক্যালি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে কথা বলছেন। এবং এই যে হ্যাঁ, ওই নিউজটাই, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর। সাথে দেখবেন যে আমাদের ফাইন্যান্স মিনিস্টার উনি রিসেন্টলি এই যে আইডিআর এর চেয়ারম্যানকে উদ্ভাবনের স্বীকৃতি অ্যাওয়ার্ড তুলে দিলেন। ফাইন্যান্স মিনিস্টার নিজেও ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতেছে। সো এত এত নিউজ যে সেক্টর নিয়ে হচ্ছে বা যেখানে হচ্ছে, সো ডেভেলপমেন্ট তো অবশ্যই হবে, কিছু না কিছু হবে। 100 আলোচনা করলে তো 50 ডেভেলপমেন্ট হবে, নাহলে 60 হবে, নাহলে 40 হবে। ডেভেলপমেন্ট তো কিছু হবে। আচ্ছা, সাথে আমি আরো কিছু ইনফরমেশন মানে কালেক্ট করেছিলাম আর কি, যেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে।
তো আমি একটু রিসার্চ করে দেখলাম যে বাংলাদেশে আসলে ইন্স্যুরেন্স সেক্টরের পজিশনটা কি, মানে অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে বাংলাদেশে আসলে ইন্স্যুরেন্স সেক্টরের পজিশনটা কি। আচ্ছা, ওইটা নিয়ে আমি মার্কেট পেনিট্রেশন হয়তো আরেকটা আলাদা ভিডিও বানাবো, বাট একটু একটু ইনফরমেশন দিয়ে রাখি। সেটা হচ্ছে যে ইন্ডিয়াতে যেখানে 25% পপুলেশন আন্ডার ইন্স্যুরেন্স কাভারেজ, সেখানে বাংলাদেশে মাত্র লেস দেন 2% বা 2 থেকে 3% ইন্স্যুরেন্স কাভারেজ। যেখানে শ্রীলঙ্কাতে 10 থেকে 15% মানুষ ইন্স্যুরেন্সের আওতায় বা ইন্স্যুরেন্স কাভারেজের আন্ডারে, সেখানে বাংলাদেশে মাত্র লেস দেন 2%। সো এই যে মার্কেট পেনিট্রেশনের এই ব্যাপারটা, এটা আগামীতে আরো বাড়বে। বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরের মার্কেট পেনিট্রেশনটা আগামীতে বাড়বে, এবং যখন মার্কেট পেনিট্রেশন বাড়বে তখন ইন্স্যুরেন্সের মার্কেটটা আস্তে আস্তে বড় হবে। সো ওইটা নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো যে মার্কেট পেনিট্রেশন কতটুকু কতটুকু ইনক্রিজ করতে পারে। বাট আজকের ডিসকাশনটা আমি শেষের দিকে আমি কয়েকটা ইন্স্যুরেন্স নিয়ে একটু আলোচনা করে নেই। পপুলার ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা নিয়ে আমি গত জানুয়ারি থেকে বা ফেব্রুয়ারি থেকে আপনাদের সাথে কথা বলতেছি সম্ভবত। হ্যাঁ, এই জায়গা থেকে আমি আসলে এই ভলিউমটা দেখার পরে জানুয়ারিতে আমি এটাকে টার্গেট করেছিলাম, এবং একটা কনসিডারেশন দেওয়ার পরে আমি এই জায়গা থেকে এন্ট্রি শুরু করেছি। এই যে এই ক্যান্ডেল থেকে, ফেব্রুয়ারি 9 তারিখ থেকে আমি এই ক্যান্ডেল থেকে এন্ট্রি শুরু করেছি, এবং আমি এখানে এন্ট্রি নেওয়ার পর ভালো প্রফিটও করেছিলাম। প্রফিট আমি টেক করিনি, তারপরে লসে পড়েছি। তারপরে আমি এই দিক থেকে কিনছি। আমি এই ইন্স্যুরেন্স 52 টাকা পর্যন্ত কিনেছি আর কি। 52 টাকা পর্যন্ত, এই পর্যন্ত আমি কিনেছি। কিন্তু আমি মোটামুটি 51 টাকা 50 থেকে 51 টাকা অ্যাভারেজ আমার একটা ভালো ভলিউম এখানে নেওয়া আছে। তারপরে থেকে আমি প্রফিটে আছি এবং ওয়েট করতেছি। এবং আমি আশা করতেছি যে এই যে ইন্স্যুরেন্স, এই যে নিউজ গুলো আমরা দেখলাম ইন্স্যুরেন্স সেক্টরে, আর এটা আপনারা হয়তো অনেকেই জানেন, এটা আমাদের ফাইন্যান্স মিনিস্টার আমির খসরু মাহমুদ চৌধুরীর পারিবারিক বিজনেস পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সো উনি অবশ্যই মানে আনডিউ অ্যাডভান্টেজ না দেখ, ডিউ অ্যাডভান্টেজ যে যদি দেয়, মানে কিছু নতুন বিজনেস বা কিছু নতুন লাইক নতুন বিজনেস উইং ডেভেলপমেন্ট কিছু সাপোর্ট দিলেও এই ইন্স্যুরেন্সটা আগামীতে ভালো করবে। একটু লং টার্ম হোল্ড করতে হবে, আমি হোল্ড করতে রাজি আছি। কিন্তু লং টার্ম হোল্ড করলে এটা একটা ভালো প্রাইসে ভালো গেইনে এটা আমি ইনশাল্লাহ বিক্রি করতে পারবো। এবং টেকনিক্যাল পজিশনও এটা পজিটিভ, মানে লং একটা ডাউন ট্রেন্ড শেষ করে একটা আপ ট্রেন্ড ধরেছে, এবং এটা মানে এখন আপ ট্রেন্ডটা হয়তো কন্টিনিউ করবে আশা করতেছি। দ্বিতীয়টা ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা একদম বটমে আছে বলতে গেলে। এটা একটা লং ডাউন ট্রেন্ড শেষ করে পরপর ডাবল বটম ফর্ম করে এখন আপ ট্রেন্ড, এবং লাস্ট মার্কেটে এটা কিন্তু একটা ভালো ক্যান্ডেলও ফর্ম করেছে, মাঝখানে একটা সিগন্যালও ছিল উইথ এ গুড ভলিউম। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, আমরা আশা করতে পারি পজিটিভ কিছু। আর এখানে দেখেন, আমি গত কয়েকদিন বলেছিলাম রূপালী ইন্স্যুরেন্স নিয়ে, এই এইটা একটা স্পাইক দিয়ে একটা অপারেটর টোন ক্রিয়েট করেছে, এবং গত মার্কেটে ব্রেক করার চেষ্টা করেছে। গত মার্কেটে উইথ গুড ভলিউম এটা ব্রেক করার চেষ্টা করেছে, কিন্তু ব্রেক করেনি। যদি এটা আগামী মার্কেটে এটা ব্রেক করে, তাহলে হয়তো একটা রিসেন্ট মানে ভেরি কুইক একটা গেইন এখানে পাওয়া যেতে পারে। কারণ অলরেডি অলরেডি ব্রেকআউট, যেটা ব্রেকআউট কিন্তু হয়ে গেছে অনেক আগে। ব্রেকআউট অলরেডি অনেক অনেক আগেই হয়ে গেছে, কিন্তু এখন এটা এই যে একটা অপারেটর জোন ক্রিয়েট করছে, এই অপারেটর জোনটাকে যদি মানে ব্রেক করতে পারে, তাহলে ভালো কিছু আশা করা যেতে পারে। আর এটা হচ্ছে রিপাবলিক ইন্স্যুরেন্স, এটা নিয়েও আমি এখানে একটা লং অপারেটর জোন ক্রিয়েট করেছে উইথ অল গ্রামার লাইক কমপ্লায়েন্স। অর্থাৎ এই শেয়ারটা মানে শেয়ারের টেকনিক্যাল অ্যানালাইসিসের যে গ্রামার গুলো মেনটেন করতে হয়, সেই গ্রামার গুলো মেনটেন করে শেয়ারটা আপ ট্রেন্ডে যাচ্ছে। এবং গতদিনে শেয়ারটা তার অপারেটর জোনকে ব্রেক করেছে। সো আশা করি ভালো কিছু হতে পারে। সো এটা আমার আজকে ডিসকাশন ছিল। অনেকেই আমার সাথে মানে আমি সপ্তাহে শুধুমাত্র ছুটির দিনগুলোতে ভিডিও দেই। যারা ছুটির দিনের বাইরেও যোগাযোগ রাখতে চান বা টাচে থাকতে চান, আমার এই ফেসবুক আইডি সামিউল ইসলাম, এটা ফলো দিয়ে রাখতে পারেন। সো এখানে হয়তো আমি মাঝে মাঝে কিছু পোস্ট করে থাকি আর কি, বিভিন্ন কিছু পোস্ট করে থাকি। যেমন আমি গতদিনে যে প্রাইম মিনিস্টার নিউজটা পোস্ট করেছিলাম, সাথে আমি মার্জিন রুল শিথিলের ব্যাপারে কিছু ইন্ডিকেশন এখানে দিয়েছিলাম।
সাথে আমি এখানে কিছু কমেন্টও নিয়ে থাকি যে আপনি কে কোন শেয়ারে কমেন্ট করতে চান বা অ্যানালাইসিস জানতে চান। সো এখানে আমার সাথে টাচে থাকতে পারেন। সো আজকের মতো এ পর্যন্তই। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।